শ্রোতা বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণ বাণী অনুষ্ঠান। কিষাণ বাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যবিদদের সাক্ষাৎকার। সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা। থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে মাছ চাষে জলের স্বাস্থ্য নিয়ে বিশিষ্ট মৎস্যবিদ ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার আপনাকে। পুকুর প্রস্তুত এবং পরিচর্যার কথা যদি বলি, বর্ষাকাল বা বর্ষার জল মাছের বৃদ্ধির সহায়ক। কাজেই পুকুরের পাড়গুলো ভালো করে এ সময় বাঁধিয়ে জল ধরে রাখতে হবে, যেটা আমরা জানি। তো এই ব্যাপারে আর একটু বিস্তারিত যদি আপনি বলেন, পুকুর প্রস্তুত এবং পরিচর্যা ঠিক কিভাবে আমরা করব। তো বর্ষাকাল হচ্ছে মাছ চাষিদের এই সময়ই মৎস্য চাষের সমস্ত কার্যকলাপ বর্ষাকালেই হয়ে থাকে। কারণ যেটা বলি, বর্ষাকালে বৃষ্টির জল পায়, মানে জলাধারগুলিতে জলে ভর্তি থাকছে। তো সেই ক্ষেত্রে মাছ পালতে গেলে, মাছ জলজ প্রাণী, কাজেই মাছ পালতে গেলে জলের দরকার। তা আমাদের এই পাহাড়ি অঞ্চলে অন্য সময়ে যখন বৃষ্টি হয় না, শীতকালে, তখন জলস্তর কমে যায়, জল কম থাকে, জল শুকিয়ে যায়, কাজেই তখন মাছ চাষ করা সম্ভব হয় না। কিন্তু এখন আমাদের মৎস্য চাষিদের সুবিধাটা হচ্ছে খাল, বিল, পুকুর যেটাই বলি, নদী জলে ভরা আছে। সেই জন্য এই সময় আমরা মৎস্য চাষ করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, মাছ, বেশিরভাগ মাছ যা আমরা খেয়ে থাকি আমাদের এই অঞ্চলে, এই সমস্ত মাছেরা বর্ষাকালে প্রজনন করে। তো ওদের প্রজনন মানে মাছের রেণু তৈরি করা, বীজ তৈরি করা, এই সমস্ত কাজগুলিও বর্ষাকালেই হয়ে থাকে। তো সেই সমস্ত কাজগুলির জন্যে যেটা আমরা আজকে আলোচনা করব, জলের স্বাস্থ্য। যেহেতু জলজ প্রাণী, যদি জল সঠিকভাবে না থাকে, সুস্থ জল না থাকে, তাহলে মাছ চাষ করা সম্ভবপর হবে না। তো সেই জন্য আমরা কি করে থাকি, মৎস্য চাষি ভাইরাও জানেন যে বর্ষার সময় পুকুরের পাড়গুলি ভালো করে বাঁধিয়ে দিতে হয়, যাতে যে জলটা জমা হয়ে থাকে সেই জলটা বেরিয়ে না যেতে পারে। তো পাড়গুলিকে বাঁধিয়ে নিতে হবে। আর সাধারণত যেটা হয় যে মাছ চাষের ক্ষেত্রে মাছের যে সুস্থ বা স্বাভাবিক জল যেটাকে আমরা বলি, সেই জলটা হলে মাছে বৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে অনেক সময় পুরনো যে সমস্ত জল অনেকটা পচা ধরনের হয়ে থাকে, সেইগুলিকে বের করে দিয়ে নূতন বর্ষার জলকে ধরে রাখতে হয়। আর কাজেই এটা হচ্ছে যে এই সমস্ত করে জলাশয়গুলিকে তৈরি করে নিতে হবে।
তো এখন জলের স্বাস্থ্য, এখানে আমি একটু কথা বলছি। জলের স্বাস্থ্য বলতে আমরা আসলে কি বলতে চাইছি। জলের, আমরা যেমন জল খেতে গেলে জল দেখবেন আমরা ফিল্টার করে খাই, নানা রকমের শোধন প্রক্রিয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে জলের স্বাস্থ্য মানে হচ্ছে জলের মধ্যে জলের ভৌত, রাসায়নিক এবং তার জৈব বৈচিত্র্য, জৈব বৈশিষ্ট্য যেগুলি আছে সেগুলি একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে। অর্থাৎ কোনো কিছুই নির্দিষ্ট মাত্রায় থাকবে, কোনো কিছুই খুব বেশি থাকবে না বা কম থাকবে না। কাজেই আমরা যদি জলের স্বাস্থ্য বজায় রাখতে চাই তাহলে আমাদেরকে জলকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হলে এবং যে সমস্ত উপাদানগুলি মাছ চাষের জন্য অত্যন্ত প্রয়োজন সেই সমস্ত উপাদানগুলি সঠিক মাত্রায় জলের মধ্যে থাকতে হবে। তো এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলি আমরা বলছি সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে যেমন ধরুন তাপমাত্রা, জলের আমরা পিএইচ বলি বা অম্লত্ব ক্ষারত্ব, এবং আমরা বলি যে জলের মধ্যে মাছের খাদ্য আছে কিনা, প্ল্যাঙ্কটন আছে কিনা, ফাইটোপ্ল্যাঙ্কটন আছে কিনা, জু প্ল্যাঙ্কটন আছে কিনা। তো এই সমস্ত বৈশিষ্ট্যগুলি একটি মৎস্য চাষের ক্ষেত্রে কি পরিমাণে থাকা দরকার সেগুলি একজন মৎস্য চাষিকে নিয়মিত পরীক্ষা করে রাখতে হবে এবং তার জন্য জানতে হবে তাকে, তাই তো? অবশ্যই জানতে হবে। এবং সাধারণত মৎস্য চাষিরা বুঝতে পারেন যে ওরা যখন মাছ চাষ করছেন, যখন দেখছেন যে মাছের বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে না, মাছগুলি রোগাক্রান্ত হয়ে পড়ছে, অনেকগুলি মাছ ভেসে উঠছে জলের উপরে, তখনই ওরা বুঝতে পারেন যে এটা জল খারাপ হয়ে গেছে, মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর পরিবেশ হলে সেক্ষেত্রে প্রাণীরা বাঁচতে পারবে না। কাজেই সেক্ষেত্রে মাছ একটি প্রাণী, কাজেই মাছ সেক্ষেত্রে বাঁচতে পারবে না। মৎস্য চাষিরা যখন পুকুর বা জলাশয়গুলি তৈরি করেন সেটাকে আমরা একটা ইনলেট আউটলেট বলে থাকি। মানে একটা এক্ষেত্রে কি হয়, যদি পরপর অনেকগুলি, যেটা আমরা সাধারণত মৎস্য খামারের ক্ষেত্রে দেখে থাকি যে পরপর অনেকগুলো পুকুর বা জলাশয় থাকে, অথবা যদি একটা মজুদ পুকুর থাকে মানে যেটা অনেক বড়, সমস্ত পুকুরগুলি ওই মজুদ পুকুরের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত পুকুরের জল ধারণ ক্ষমতা আছে ততক্ষণ ইনলেট দিয়ে মানে জলটা ঢুকবে, এবং যখন অতিরিক্ত জল হবে সেটার জন্য একটা আউটলেট থাকবে, সেই আউটলেট দিয়ে সেটা বেরিয়ে যাবে এবং সেটা সাধারণত অন্য পুকুরে যেতে পারে অথবা অন্য কোনো মজুদ পুকুরে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা করা সম্ভব, এটা সাধারণত মৎস্য খামারে করা হয়ে থাকে। এই যে এই সমস্ত চ্যানেলগুলি এই মৎস্য চাষিরা বানিয়ে থাকেন। কিন্তু যেটা বর্ষাকালে যদি অতিরিক্ত বন্যা বা বৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই সমস্যা সৃষ্টি হতে পারে। একদমই, সেটা বন্যা হলে তো এটা প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না। কিছু করার থাকে না বলতে আমরা করতে পারি নিশ্চয়ই, সে নেট ব্যবহার করতে পারি যাতে মাছটা বেরিয়ে না যায়। এক্ষেত্রে হচ্ছে ওই যে পুকুরের চারিদিকে জাল ব্যবহার করে যাতে জলটা বেরিয়ে যাবে কিন্তু মাছগুলি থাকবে পুকুরে, এটা করে থাকে। এটা করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এটাও হয় না, সম্ভব হয় না, কারণ এটা সহ মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সেটা হয়। তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। এমন বন্যা হোক সেটা আমরা অবশ্যই চাইবো না, বৃষ্টি হোক, ভারী বৃষ্টি হোক, তাতে পুকুরের জলটাও অনেকটা শোধন হয়ে যাবে, তাই তো? নতুন জল আসবে, পুরনো জল তো অটোমেটিক সেক্ষেত্রে হয়তো মিশে বেরিয়ে যাবে কিছুটা। হ্যাঁ, এটা একটা ব্যাপার গেল। তারপর চুন এবং সার প্রয়োগের একটা ব্যাপার রয়েছে মনে হয়। হ্যাঁ, অবশ্যই যদি একটু বলেন। সেটা হচ্ছে আমরা তো যেটা জানি বৃষ্টির জল কিন্তু খুবই স্বচ্ছ পরিষ্কার জল। হ্যাঁ, সেই জলে কিন্তু আমরা যে মাছ চাষ করব, মাছ চাষের জল কিন্তু একদম স্বচ্ছ বা ফিল্টারের মতন জলে মাছ চাষ হবে না। হ্যাঁ, কেন হবে না? সেক্ষেত্রে হচ্ছে কি যে জলের মধ্যে মাছের খাদ্য থাকতে হবে,
তারপর জলের মধ্যে অক্সিজেন থাকতে হবে প্রচুর পরিমাণে এবং অন্যান্য উপাদানগুলি থাকতে হবে। তো এখন আমরা যখন বর্ষাকালেও যেটা হয়, যেটা বললাম যে বৃষ্টির জলগুলিকে আমরা জমিয়ে ফেললাম অবশ্যই, কিন্তু বর্ষাকালে অন্যান্য জলের সঙ্গে বাইরে থেকেও জল ঢুকতে পারে আমাদের পুকুরে। তো সেক্ষেত্রে কি হয়, একটা রোগ জীবাণু ঢোকার একটা সম্ভাবনা থাকে এবং হয়েই থাকে। তো সেজন্য হচ্ছে পুকুরে যাতে রোগ জীবাণু বা এইসব জলটা যাতে সুস্থ থাকে সেই জন্য চুন প্রয়োগ করা হয় আমাদের মানে এখানে এই সাধারণত। বর্ষায় বাইরের জল আসতেই পারে এবং তার সঙ্গে রোগ জীবাণু আসতে পারে, তাই জন্য আমাদের এই সময়ে পুকুরে চুন প্রয়োগ করতে হয়। চুন প্রয়োগ করতে হয়। তো চুনেরও একটা মানে রেশিও আছে, পরিমাপ আছে, যেটা আমরা এক কানিতে 80 কেজি কলি চুন বলি। তো সেটাকেও মৎস্যচাষী ভাইয়েরা প্রথমে চুনটাকে জলে চুবিয়ে দেন। এটাকে প্রথমে জলে চুবিয়ে তারপর ছড়িয়ে দিতে হয়। তো এতে জলটা পরিষ্কার হয়ে গেল, রোগ জীবাণু থেকেও রক্ষা পেল, সেটা একটা হলো। আরেকটা হচ্ছে সার। সারের কথা এখানে অবশ্যই আসবে। আমরা কি জানি, সাধারণত আমরা যারা ধরুন মৎস্য চাষের সঙ্গে যুক্ত নয়, ওরাও জানতে পারেন যে পুকুরের মধ্যে ছোট ছোট পোকা যেগুলি মাইক্রোস্কোপে দেখা যায়, খালি চোখে ঠিক একটা আমরা যে দেখি তাও নয়, কিন্তু সেই সমস্ত যেগুলি পোকা না, এগুলি হচ্ছে প্ল্যাঙ্কটন। এইগুলি হচ্ছে মাছের খাদ্য। এইগুলি প্রাকৃতিক নিয়মে মানে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলোক পেলে তখন পুকুরের মধ্যে এই ফাইটোপ্ল্যাঙ্কটন যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে উদ্ভিদকণা, আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন যেটা হচ্ছে প্রাণীকণা। এইটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য। তো সেটা তো পুকুরে থাকতেই হবে। তো যেহেতু বললাম বৃষ্টির জল স্বচ্ছ পরিষ্কার থাকে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো সার তো থাকছে না। তো সার প্রয়োগ না করলে মানে একটা প্ল্যাঙ্কটন বা প্রাণী হওয়ার জন্য, মাছের খাদ্য তৈরির জন্য যে পরিমাণ, এটাকে আমরা পুষ্টি বলি, নিউট্রিয়েন্টস, তো সেটা জলের মধ্যে থাকতে হবে। তো সেজন্য সার প্রয়োগ করতে হয়। তো সার আমরা দু রকমই করে থাকি, জৈব সার আছে, রাসায়নিক সারও আছে। তো সাধারণত মৎস্য চাষের ক্ষেত্রে আমরা জৈব সারটাকেই আমরা করে থাকি, প্রাধান্য দিয়ে থাকি। সেটা গোবর সার। সেটা গোবর সারটা প্রয়োগ করার পরে সেক্ষেত্রে মাছের খাদ্যকণাগুলি প্রচুর পরিমাণে জলের মধ্যে আসে এবং সেক্ষেত্রে মাছের বৃদ্ধিটাও ভালো হয়। তবে যে ক্ষেত্রে ধরুন আমাদের বিভিন্ন রকমের মৎস্য চাষ আছে, যেখানে মিশ্র মৎস্য চাষ আছে, তারপরে ধরুন নিবিড় মৎস্য চাষ আছে, মানে একসঙ্গে বেশি সংখ্যক মাছ চাষ করা হয়, সেক্ষেত্রে রাসায়নিক সারও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে মাছের জলের মধ্যে মাছের খাদ্যগুলি প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে। আচ্ছা, এই চুন প্রয়োগের ফলে তো পোকামাকড় মারা পড়বে, হ্যাঁ, এতে কি মাছের খাদ্য হিসেবে যে সমস্ত প্ল্যাঙ্কটনের কথা আপনি বললেন সেগুলো মারা যাবে না? সেগুলো মারা পড়বে না। এটা চুনটা জলের সঙ্গে মিশে যাবে এবং সেক্ষেত্রে অন্যান্য ধরুন যেগুলো মাইক্রোস্কোপে দেখা যায়, একদম ব্যাকটেরিয়া বলুন, ওই সমস্তগুলি মারা পড়বে। ও ট্যাঙ্কটনে কোনো ক্ষতি হবে না। আচ্ছা, মানে যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলো মারা পড়বে। হ্যাঁ, ক্ষতিকারক রোগ জীবাণুগুলো থেকে জলটাকে পরিষ্কার রাখবে। আর রাসায়নিক সার যদি ব্যবহার করতে চান তাহলে কোন সার ব্যবহার করবেন? রাসায়নিক সারের মধ্যে আমরা ইউরিয়া দিয়ে থাকি। হ্যাঁ, তো সেটা সুপার ফসফেট, ওই সবগুলি ব্যবহার করা যায়। এইগুলিতে হচ্ছে গ্রোথটা ভালো হয়। এমনিতে প্ল্যাঙ্কটনও, ফাইটোপ্ল্যাঙ্কটন এইসব প্রস্তুত হয়, কিন্তু এগুলির আবার অনেক খারাপ দিকও আছে। তো সেক্ষেত্রে জৈব সারই আমরা বলে থাকি এবং অবশ্যই মৎস্যচাষী ভাইদের এগুলি অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে খরচটাও একটু বেড়ে যায়। জলের স্বাস্থ্য খারাপ হওয়ার লক্ষণ অবশ্যই এখানে দেখতে পারবো যে জলের তাপমাত্রা, জলের পিএইচ, তারপর হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন, এই সমস্ত প্রথমে আমরা ওগুলিকে পরীক্ষা করে নেব। যদি দেখি যে সাধারণত যেগুলি মাপ ওদের জলের মধ্যে যে পরিমাণ থাকা প্রয়োজন তার থেকে কম আছে,
হ্যাঁ, বা তাপমাত্রা বেশি আছে বা অত্যন্ত কম, অক্সিজেনটা অনেকটা কম। তো এটা একটা প্রথম হলো পরীক্ষা করলে জলের, এছাড়া আমরা পিএইচ দেখতে পারবো, মানে এটা কি অম্ল না ক্ষার বেশি, এইটা হচ্ছে আমরা পরীক্ষা করতে হবে, এটা 1 নাম্বার। এখন কথা হচ্ছে মৎস্যচাষী ভাইরা সবসময় হয়তো পরীক্ষাটা করছেন না করলেও বুঝতে পারবেন। সেটা কি করে বোঝা সম্ভব? প্রথম কথা হচ্ছে, আমি যে মৎস্য চাষ করছি, ধরুন মৎস্যচাষীরা করছেন পুকুরের মধ্যে, তখন আমরা দেখতে পাবো মাছের বৃদ্ধি কম হচ্ছে। সেটা একটা প্রথম, মানে মাছ তার পরিমাণ মতো অক্সিজেন পাচ্ছে না, সঠিক তাপমাত্রা নেই, মাছ তার খাদ্য পাচ্ছে না, তখন তার মধ্যে জলের যে জলটা খারাপ হয়ে যাচ্ছে। তারপরেই আসবে যে হয়তো দেখা গেল মাছের মধ্যে রোগাক্রান্ত হয়ে গেল। যখন জলটা মানে সুস্থ থাকবে না, জল খারাপ হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, তার মানে হচ্ছে রোগাক্রান্ত হয়ে যাবে, মাছ রোগে আক্রান্ত হচ্ছে। তো এইগুলি দেখে বুঝতে পারেন সহজেই মৎস্যচাষীরা যে আমাদের যে জলাশয়ের জল খারাপ হয়ে গেছে। এছাড়া বাকি অন্যান্য রাসায়নিক প্রক্রিয়া বলুন, যেগুলি আমরা করে থাকি, ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি প্রয়োজন সঠিকভাবে বুঝতে হলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে, তাই শেষ করতে হচ্ছে আজকের এই আলোচনা। এতক্ষণ শুনছিলেন মাছ চাষে জলের স্বাস্থ্য নিয়ে বিশিষ্ট মৎস্যবিদ ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার। আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন শুনবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কিছু কথা। ভারত কৃষি নির্ভর দেশ। দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত গভীর। কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্য উৎপাদন করেন, কিন্তু কৃষিকাজে রয়েছে নানা ধরনের ঝুঁকি ও ব্যয়। বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক সবকিছুর খরচ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষকদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ভারত সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হল ভারত সরকারের একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত বছরে ৩টি সমান কিস্তিতে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ কৃষককে মাঝখানে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর উপর নির্ভর করতে হয় না। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনীয় ব্যয় মেটাতে আর্থিক সহায়তা করা। কৃষকরা এই অর্থ ব্যবহার করতে পারেন বীজ কেনার জন্য, সার ও কৃষি উপকরণ কেনার জন্য, কীটনাশক বা জৈব উপাদান কেনার জন্য, সেচের খরচ কমাতে, কৃষিকাজের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে। যদিও ৬,০০০ টাকা কৃষকের সমস্ত খরচ বহন করার জন্য যথেষ্ট নয়, তবুও কৃষিকাজের মরশুমে এই অর্থ অনেক কৃষক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যোগ্য কৃষক পরিবারকে সুবিধা দেয়া হয়। সরকারি সংজ্ঞা অনুযায়ী কৃষক পরিবার বলতে সাধারণত স্বামী, স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বোঝানো হয়। তবে সুবিধা পাওয়ার জন্য কৃষক পরিবারকে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন যোগ্য কৃষক পরিবার চিহ্নিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সুবিধা কারা পাবেন না? প্রাতিষ্ঠানিক জমির মালিকরা, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা, নির্দিষ্ট শ্রেণীর বর্তমান ও প্রাক্তন মন্ত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা, কেন্দ্র বা রাজ্য সরকারের নির্দিষ্ট শ্রেণীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা। নির্দিষ্ট ক্ষেত্রে মাসিক ১০,০০০ টাকা বা তার বেশি পেনশনপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। টাকা কিভাবে কৃষকদের অ্যাকাউন্টে আসে? এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি। যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এই ব্যবস্থার ফলে মধ্যস্থতাকারীর ভূমিকা কমে, অর্থ
সরাসরি উপভোক্তার কাছে পৌঁছয়, অর্থ প্রদানের তথ্য যাচাই করা সহজ হয়, কৃষক নিজের পেমেন্টের অবস্থা জানতে পারেন। কৃষকরা সরাসরি পিএম কিষাণ পোর্টালের নো ইউর স্ট্যাটাস বা KYS ব্যবস্থার মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস, ব্যাংকের তথ্য এবং অন্যান্য পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। EKYC কেন গুরুত্বপূর্ণ? পিএম কিষাণ এর নিবন্ধীকৃত কৃষকের জন্য EKYC বাধ্যতামূলক। সরকারি তথ্য অনুযায়ী EKYC সম্পন্ন করার জন্য অনলাইন, মোবাইল অ্যাপ এবং নির্দিষ্ট ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির সুবিধা রয়েছে। তাই যেসব কৃষকের EKYC এখনও সম্পূর্ণ হয়নি, তাদের নির্ধারিত সরকারি পদ্ধতিতে EKYC সম্পূর্ণ করতে হবে। নতুন কৃষক কিভাবে নিবন্ধিত হবেন? নতুন কৃষকরা পিএম কিষাণ এর সরকারি পোর্টালের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে সাধারণত কৃষকের আধার সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, রাজ্যের তথ্য, কৃষি জমি সংক্রান্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হতে পারে। সরকারি নিবন্ধন ব্যবস্থায় আধার প্রমাণীকরণ করা হয় এবং কৃষকের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া থাকে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের নিজেদের তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাংক সংযুক্তিকরণ বা যাচাই সংক্রান্ত তথ্য ঠিক রাখতে হবে। EKYC সম্পূর্ণ করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত তথ্য সঠিক থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্য ভুলভাবে সুবিধা গ্রহণ করছেন কিনা সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সরকারি পোর্টালে সন্দেহজনক বা যোগ্যতার শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু ক্ষেত্রে সুবিধা সাময়িকভাবে আটকে রেখে যাচাই করা হতে পারে। তাই কৃষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা নিয়মিত যাচাই করা উচিত। টাকা না এলে কি করবেন? কোনো কৃষকের অ্যাকাউন্টে কিস্তির টাকা না এলে প্রথমে নিজের পিএম কিষাণ স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। দেখতে হবে EKYC সম্পূর্ণ রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেয়া হয়েছে কিনা, আধার সংক্রান্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা, জমির তথ্য যাচাই হয়েছে কিনা, আবেদন অনুমোদিত হয়েছে কিনা। এরপরও সমস্যা থাকলে পিএম কিষাণ এর সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। সরকারি পোর্টালে অভিযোগ দাখিল ও তার স্ট্যাটাস দেখার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হল এটি কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করে। তবে কৃষকদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এক নয়। কিষাণ সম্মান নিধি কৃষককে নির্দিষ্ট আর্থিক সহায়তা দেয়, অন্যদিকে ফসল বীমা যোজনা নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির ক্ষেত্রে বীমা সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। অতএব একজন কৃষক চাইলে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কৃষি সহায়তা প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারেন। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সম্পর্কে কিছু কথা। আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3,000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रूपए से 200 रूपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी। ਇਸ ਪ੍ਰੋਗਰਾਮ ਦੇ ਪ੍ਰਾਯੋਜਕ ਸਨ ਖੇਤੀਬਾੜੀ ਤੇ ਕਿਸਾਨ ਭਲਾਈ ਮੰਤਰਾਲਾ, ਭਾਰਤ ਸਰਕਾਰ। কৃষকের পরিশ্রমেই দেশের অন্নের ভাণ্ডার সমৃদ্ধ হয়। সেই কৃষকদের পাশে রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড। চাষের জন্য বীজ, সার, কীটনাশক, সেচ, কৃষি যন্ত্র এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ মেটাতে সহজ শর্তে ঋণের সুবিধা পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। কিষাণ ক্রেডিট কার্ড পেয়ে সময় মতো ঋণ পেয়েছি। এখন চাষের কাজ সহজ হয়েছে,
ফলনও বেড়েছে। আপনিও আজই নিকটস্থ ব্যাংক শাখা বা কৃষি দপ্তরে যোগাযোগ করুন। কিষাণ ক্রেডিট কার্ড সম্পর্কে বিস্তারিত জানুন এবং এর সুবিধা গ্রহণ করুন। কিষাণ ক্রেডিট কার্ড, কৃষকের শক্তি, সমৃদ্ধ কৃষি, বিকশিত ভারত। কিষাণ ক্রেডিট কার্ড কৃষকের উন্নয়নে এক নির্ভরযোগ্য সহযাত্রী। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। खेत और खलिहानों की सुनो कहानी, सुनो कहानी। किसान वाणी, 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 किसान वाणी।